করোনার প্রকোপ বাড়লেও পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ এর ব্যবস্থা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ গ্রাম পুলিশের মরদেহ পাওয়া গেছে ত্রিপুরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি। উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি, বাঁধ মেরামতে চলছে কাজ। পিরোজপুরে বেইলি সেতু ভেঙে ভোগান্তিতে হাজারো মানুষ। ইন্দুকানের সঙ্গে মোরেলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কমের অজুহাতে দাম বৃদ্ধি, হতাশ জেলেরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেসা নামে ওই নারীর বয়স 71 বছর। তিনি গত 3 দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নতুন করে আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন 6টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় 1 জন, শেভরন ল্যাবে 3 জন এবং এপিক হেলথ কেয়ারে ল্যাবে 2 জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। এর মধ্যে নগরীতে 55 এবং উপজেলায় পর্যায়ে 7 জন। বাড়ছে করোনার প্রকোপ, কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ এর ব্যবস্থা। রয়েছে জনবল সংকটও। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুতই সব প্রস্তুতি শেষ হবে। লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসোলেশন সেন্টার। তবে হাসপাতালটিতে নেই কোনো আইসিইউর সুবিধা। এমনকি করোনা শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাবও। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 2টি পিসিআর ল্যাব সহ বিভিন্ন মেশিনারিজ অকেজো থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। করোনা আমাদের কি করবে, লালমনিরহাট মেডিকেলে আমাদের কোনো চিকিৎসা সেরকম নাই। করোনা শেষ হওয়ার পরে ওই সফটওয়্যারটা নতুন করে সংশোধন করা হয় নাই, যার কারণে মেশিনগুলো অচল অবস্থায় পড়ে আছে। কিশোরগঞ্জে একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রয়েছে 7টি মাত্র আইসিইউ বেড। তবে কিছু যন্ত্রপাতির অভাবে তা চালু করা যাচ্ছে না। এখানে শুধু হাই ফ্লো অক্সিজেন আছে, তার সাথে ওই বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেই যন্ত্রপাতিগুলো নাই। এবং এখানে আমার জনবল দরকার, বিশেষ করে ডাক্তার দরকার। প্রকোপ বাড়লেও এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতালটিতে নেই কোনো আইসোলেশন সেন্টার। করোনার অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো নাই। আমার মনে হয় এখনো এভাবে প্রস্তুত করা হয় নাই, এটাকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। নওগাঁ হাসপাতালে নেই করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড। ইমার্জেন্সি রোগীদের জন্য নেই আইসিইউর ব্যবস্থাও। মেনটেন করার জন্য যে একজন এক্সপার্ট লাগে, যারা আগে ছিলেন, মাঝখানে করোনা না থাকাতে আবার তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের জনবলকে আবার আশা করি আমাদের মাঝে রিডিস্ট্রিবিউট করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজে 50 বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে 20টি বেডের। এদিকে যশোর সদর হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আইসিইউতে রিজার্ভ রাখা হয়েছে একটি বেড। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিস্থিতি অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালের শেরেবাংলা মেডিকেলে 2টি পিসিআর ল্যাব সহ বিভিন্ন মেশিনারিজ নষ্ট হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ এর জন্য কোনো উদ্যোগই নেয়নি, সেটি কেন?
জি দেখুন 2020 সালে কিন্তু প্রথম করোনা শনাক্ত হয়। এরপরে কিন্তু আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতাল, যেটাকে সদর হাসপাতাল বলা হয়, সেখানে কিন্তু আসলে রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব যন্ত্রপাতিগুলো আনা হয়েছিল এবং সেই যন্ত্রপাতিগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু অচল হয়ে পড়েছিল এবং সেটি কিন্তু ব্যবহার না করার কারণে কিন্তু সেই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যায় এবং সেগুলোকে যাতে রিপেয়ারিং করা যায় সেই বিষয়টি কিন্তু এখন কিন্তু আসলে কর্তৃপক্ষ সেই বিষয়টিতে ব্যবস্থা নিতে যাচ্ছেন। অর্থাৎ এই যে গ্যাপটি ছিল 2020 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত যে গ্যাপটি, সেই গ্যাপের মধ্যে কিন্তু এই মেশিনগুলো আর চালানো হয়নি এবং রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার ফলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে। যে বিষয়টি কর্তৃপক্ষ বলছেন তারা কিন্তু একই কথা বলছেন যে এই সময়টায় আসলে এটি অচল অবস্থায় পড়েছিল, যার ফলে কিন্তু তারা এটি খোঁজখবর নিতে পারেনি। এখন কিন্তু নতুন করে এই করোনা যখন শনাক্ত হলো, বরিশালে এখন পর্যন্ত 6 জনের করোনা শনাক্ত হয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা একটি ওয়ার্ড খুলেছেন এবং সেখানে যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি যেগুলো রয়েছে, যেগুলো এখন পর্যন্ত ভালো রয়েছে, সেগুলো দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং এর বাইরে যেগুলো রয়েছে, যে মেশিনগুলো এখনো অচল অবস্থায় পড়ে রয়েছে, আইসিইউর যে বেডগুলো রয়েছে, যেগুলো বেডগুলো সংস্কার করা দরকার, সেগুলো কিন্তু আসলে তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তাদের পর্যাপ্ত যে সরঞ্জামাদিগুলো রয়েছে এবং যে বিষয়গুলো তাদের নজরে আনা উচিত, ওয়ার্ডগুলোকে সাজানো উচিত, সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। বিশেষ করে আইসিইউর যে ব্যবস্থা, সেই আইসিইউর ব্যবস্থা তারা করছেন। তিনি যেটি জানিয়েছেন যে বরিশালে এখন পর্যন্ত করোনা রোগী যে শনাক্ত হয়েছে, সেই করোনা রোগীর মধ্যে যারা তারা কিন্তু এখনও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি হননি, তারা কিন্তু নিজ নিজ বাসায় কিন্তু তাদের অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে সুস্থ রয়েছেন, এমনটাই আমাদের জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে কিটসের একটি সমস্যা রয়েছে, যে এখন পর্যন্ত কোথাও কিটস পৌঁছায়নি। সেই বিষয়টি কিন্তু আমরা বিকেলে কথা বলেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, তখন তারা বলেছে যে কেন্দ্রীয়ভাবে কিটস কিন্তু আনা হয়েছে এবং যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিটসগুলো বুঝে নেবেন, সেটি কিন্তু আসলে বলা হয়েছে। এবং পরীক্ষা নিরীক্ষার বিষয় কিন্তু আমরা যেখানে রয়েছি বরিশাল জেনারেল হাসপাতালে, সেখানে কিন্তু আজকেও একজন রোগীর করোনা শনাক্ত হয়েছে এবং সেটি কিন্তু এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে একজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে তারা পর্যাপ্ত রোগী পাচ্ছেন না, অর্থাৎ যে রোগীরা তাদের এই যে করোনা হয়েছে সেই বিষয়টি কনফার্ম করার জন্য তারা কিন্তু আসছেন না। এইটিকে প্রচারণা বাড়ানোর কথা বলছেন বরিশালের যে স্বাস্থ্য বিভাগের পরিচালক রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই প্রচারণা বাড়ানোর জন্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করছেন এবং এটিকে দ্রুত আরও যাতে মানুষ যাতে এই বিষয়টি নজরে আনে এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা যাতে পরীক্ষা করতে আসেন, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালে স্বাস্থ্যবিধির কথা যেটি বলা হয়, সেই স্বাস্থ্যবিধি কিন্তু এখনো মানা হচ্ছে না। বিশেষ করে মাস্ক পরা থেকে কিন্তু অনেকেই বিরত থাকছেন, যে আসলে এখন পর্যন্ত সেইভাবে কেউ মাস্ক ব্যবহার করছেন না। জনবহুল যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা মাস্ক পরতে দেখছি না। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছেন। তারা বলছেন সচেতনতা বৃদ্ধি করবেন এবং সেটি করতে পারলেই আসলে এই করোনা প্রতিরোধ করা সম্ভব হবে এবং যাবতীয় যে চিকিৎসার ব্যবস্থা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও আমাদের বলা হয়েছে যে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যে সরঞ্জাম। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। খাগড়াছড়ির মাটিরাঙ্গার নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ হানিফ মিয়াকে মরদেহ সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় পাওয়ার খবর মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হানিফ মিয়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পর পরিবারে চলছে শোকের মাতম। এরই মধ্যে থানায় অভিযোগ করেছে পরিবারটি। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য হানিফ মিয়া। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেননি। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া দুটি স্থানে বাঁধ ভেঙে প্রবেশ করা পানি কমতে শুরু করেছে, ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। বন্যায় নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এরই মধ্যে বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের দুটি স্থানে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে প্লাবিত হয় ফুলগাজীর 5টি গ্রাম।
কিছুটা উন্নত হয়েছে, ঘর থেকে নেমেছে এখন। রাত্রে তো সারা রাতে ছিল, এটা কিছুক্ষণ আগে নামছে। যে রান্না বান্না কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে, গবাদি পশু নিয়ে আমরা অনেক দুর্ভোগে পড়তে হয়। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজও সারা দেশে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে হতে পারে ভারী বৃষ্টি। এ সময় অন্য জেলাগুলোতে বৃষ্টি হলেও পরিমাণ থাকবে কম। 27 জুন থেকে দক্ষিণাঞ্চলে শুরু হবে বৃষ্টি। এ সময় খুলনা, চট্টগ্রাম, বরিশালে হতে পারে ভারী বৃষ্টি। চলতি মাসে তাপপ্রবাহের শঙ্কা নেই। জুলাই মাসেও স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি আছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। আর এছাড়া দেশের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে, তবে সেটা তুলনামূলকভাবে একটু কম হতে পারে। তবে 26 তারিখ থেকে এই এরিয়াটা শিফটিং হয়ে আবার দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। বিশেষ করে পৌরসভার বাঞ্ছানগর, শমশেরবাদ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত রোববার ভোর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 81 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর কারণে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 72.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিচু স্থানে জলাবদ্ধতা তৈরির পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে পটুয়াখালীর পায়রাসহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। ফেনী বিষয়ে এই মুহূর্তে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর ফুলগাজীতে মুহুরী এবং সিলোনিয়ার দুটি স্থানে বাঁধ ভেঙে যে পানি প্রবেশ করেছিল সেটি আপাতত কমতে শুরু করেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখন দৃশ্যমান হচ্ছে। কি পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা, অগ্রগতি ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় তিনি এই কথা বলেন। মৎস্য ও প্রাণী উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে, সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, নিরাপদ ফিড করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর শহরের মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শিক্ষকদের বেতনের 40% সরকারিভাবে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে তা 60% বৃদ্ধি করা হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে তা আবারও 80% বৃদ্ধি করেন। পরে বিএনপি সরকার আবারও ক্ষমতায় এসে বেতন ভাতা 100% করা হয়। শিক্ষকরা যে বেতন ভাতা পাচ্ছেন তার কৃতিত্ব বিএনপির। আগামীতেও দেশের মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মীরা সব সময় পাশে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল।
গাজীপুরের বোর্ড বাজারে সমন্বয় সভায় জাতীয় যুব শক্তির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে গাজীপুরের গাছা বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় যুব শক্তির এক সমন্বয় সভায় এই ঘটনা ঘটে। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, সমন্বয় সভায় দুই পক্ষের মধ্যে হঠাৎ করেই উত্তেজনার সৃষ্টি হয়। এরপর একটি পক্ষ অপর পক্ষকে চেয়ার ছুড়তে থাকেন। তবে এই বিষয়ে জাতীয় যুব শক্তির নেতা বলছেন, ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। পরে খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান হয়। পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাকের ভারে বেইলি সেতু ভেঙে যাওয়ায় দুই উপজেলার হাজারো মানুষ ভোগান্তিতে। শুক্রবার থেকে ইন্দুরকানীর সঙ্গে বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকার আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা বলছেন, ইন্দুরকানী, কলারন, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা এলাকার শিক্ষার্থী পেশাজীবীদের ভোগান্তির পাশাপাশি রোগী আনা নেয়ার ক্ষেত্রেও দুর্ভোগ চরমে উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এই সেতু দিয়ে 5 টনের বেশি যানবাহন চলাচলে নিষিদ্ধ থাকলেও ইট ভাটার কয়লা বহনকারী ভারী ট্রাক নিয়মিতই এই সেতু দিয়ে যাতায়াত করত। এ নিয়ে বারবার অভিযোগ করার পরেও কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কোনো ভালো রোড নাই, আছে চিকুন একটা রোড ওই পাশ দিয়া, তাও ছোট একটা কাঠের ব্রিজ, তাও আপনার ঝুঁকিপূর্ণ। সরকারিভাবে কাজ করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমরা চাবো এই সময়গুলোকে উপেক্ষা করে যাতে অতি দ্রুত এখানে একটা যাতায়াতের জন্য সুব্যবস্থা করে দেওয়া হইলে আমাদের এই 30,000 মানুষ মুক্তি পায়। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেরা নদীতে গিয়ে হতাশ হচ্ছেন। এদিকে সরবরাহ কম থাকার অজুহাতে বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মৎস্য বিভাগের আশা, মৌসুমের শুরুতে একটু কম মিললেও কয়েকদিনের মধ্যে ইলিশের পরিমাণ বাড়বে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে কম। এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না পাওয়ায় অনেকে হতাশায় দিন কাটাচ্ছেন। জেলেরা বলছেন, যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে নৌকার জ্বালানি খরচও উঠছে না। প্রায় অনেক দিন যাবত নদীতে একেবারে মাছ টাছ কম। সারাদিনে জাল পাই, তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। ইলিশের জেলাখ্যাত চাঁদপুরেও এবার ভরা মৌসুমে মিলছে না তেমন ইলিশ। শহরের বড় স্টেশন চাঁদপুর মাঝঘাটে নেই জমজমাট কেনাবেচার পুরনো চিত্র। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। মাছের দাম তুলনামূলক বেশি। মাছ বলতে আছে তারা অ্যাভেলেবল নাই, পাইতে আসে না, হয়তো মাছ আসবে। শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। নদীতে যদি মাছ ভরপুর থাকে, জেলে যদি মাছ বেশি পায়, অটোমেটিক দাম কমতে থাকে। এখন আমদানি অনেক কম, এখন ডেলি হয়তো গাড়ি 40-50 মণ মাছ টোটাল আসে। মৎস্য বিভাগ বলছে, নদীতে নাব্যতা সংকট, ডুবোচরের কারণে ইলিশ চলাচল বাধা সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি বেশি হলে এবং পানি প্রবাহ বাড়লে ইলিশ ধরার পরিমাণ বাড়তে পারে। নদীর নাব্যতা কমে গেছে, পলি বাড়তেছে, পাশাপাশি হচ্ছে যে আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তেছে। তবে ইলিশের প্রাচুর্যতা আমরা আশা করতেছি হচ্ছে যে পূর্ণ বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে মোটামুটি আরও প্রাচুর্যতা বাড়বে। এদিকে ইলিশ কম পাওয়ায় হতাশ বরিশালের জেলেরাও। এবার আকার ভেদে 2000 থেকে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ, যা গত বছর ছিল 1200 থেকে 1500 টাকা। জুলিকা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, ইলিশের মৌসুমে ইলিশ কেন পাওয়া যাচ্ছে না, কারণটা কি ঘাটতির? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইলিশের যে ভরা মৌসুমও কিন্তু এখন দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হয়েছে, তেমন জমজমাট নেই।
এখানে এই মুহূর্তে কিন্তু আমরা মাছঘাটে রয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে মাছঘাটে আজকে যে মাছের বাজার রয়েছে এখানে 30 থেকে 40 মণ মাছ সরবরাহ হয়েছে, কিন্তু যেটা 2-3 বছর আগে কিন্তু এখানে 500 থেকে 1000 মণ মাছ এখানে আসতো। আমরা জানি যে সম্প্রতি সাগরে মাছ ধরার যে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, জেলেরা বলছেন সেই মাছ ধরতে যাওয়া যে ট্রলার গুলো যদি ফিরে আসে আগামী কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু মাছের সরবরাহ বাড়বে। আমি যদি এখানে দেখাই যে আজকে যে এখানে মাছের বাজারে আজকে যে 1650 টাকা কেজি থেকে কিন্তু 2500-3000 টাকা দরে কিন্তু মাছ রয়েছে আকার ভেদে। এই মাছ বিক্রির পিছনে কিন্তু ব্যবসায়ীরা এবং জেলেরা যেটি বলছেন যে তাদের বর্তমানে যে দাদনে লাগানো রয়েছে কয়েক কোটি টাকা, সেই খরচ কিন্তু তাদের পুষে উঠছে না। যদিও সম্প্রতি জেলা প্রশাসন থেকে মাছের মূল্য নির্ধারণের জন্য একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পানি সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয়ে। সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে মাছের যে তাদের যে উৎপাদন খরচ না হলেও তাদের যে ব্যয় খরচ রয়েছে সেটি অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুলের কারণে মাছের দাম নির্ধারণ করে কিন্তু তারা মাছের যে এখন বর্তমানে যে মাছের যে উচ্চ মূল্য সেটি নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। মাছের এই উৎপাদন ক্ষমতার যদি উৎপাদন বৃদ্ধি করতে হয়, তাহলে যে জাটকার যে সময় রয়েছে, জাটকার সময়ে কিছু অসাধু চক্র জাটকা নিধন করাকে মূল দায়ী করছেন এখানকার জেলে এবং ব্যবসায়ীরা। আমরা এখানে কথা বলেছিলাম জেলা যে মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন এই চাঁদপুরের নদী বন্দর অঞ্চলে যে নাব্যতা সংকট সহ বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলো নিরসন করে মাছের উৎপাদন বাড়াতে তারা বদ্ধপরিকর এবং মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চেয়েছেন। আমরা জানি ইলিশের পাশাপাশি এখানে বর্তমানে আগামীতে যেন পাঙ্গাস এবং পোয়া মাছের চাষাবাদ এবং উৎপাদন বেশি হয়, সেই ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাছে একটি আমরাও আশা করছি ইলিশের সংকট হয়তো দ্রুতই কেটে যাবে। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বরগুনার আমতলীতে বাস অটোরিকশা সংঘর্ষে বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া 8 ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা কুয়াকাটা মহাসড়কের কেওড়াবুনিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা যাত্রী আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরেক যাত্রী। আহত এক শিশু হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পর পালিয়েছে বাস চালক। মানিকগঞ্জ সদর উপজেলায় বাসের চাপায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের চরখণ্ড গোলরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তারা মিয়া। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের চরখণ্ড গোলরা এলাকায় পৌঁছলে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী তারা মিয়া। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পরই বাস নিয়ে পালিয়ে যায় চালক। নরসিংদীর পলাশে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় 6 দিন পর মারা গেছেন। দুপুরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। এর আগে 15ই জুন উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির মিছিলকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ইসমাইল সহ অন্তত 10 জন গুলিবিদ্ধ হয়। হতাহতের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলাও দায়ের হয়। এর মধ্যে বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। গোপালগঞ্জ সদর উপজেলায় গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মাহবুর মল্লিক নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার পারকুশলী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোররাতে স্থানীয় বদর মোল্লার গ্যারেজ থেকে রিকশা চুরি করতে যায় মাহবুর। এ সময় রিকশার চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে গ্যারেজে গিয়ে মাহবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্লা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদীর বুড়ির ঘাট এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে হত্যার পর ওই নারীর মরদেহটি নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে 6 ডাকাত সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। শুক্রবার রাতে উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনী জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে গুরুদাসপুরের বিয়াঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় একটি ভ্যানে করে 4 জন সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জনকে আটক করা হয়। আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেটির কারণটা আসলে কি? মূলত আজকে সকালেই বেশ কয়েকদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন করে আসছে এবং আজকেও তাদের কর্মসূচি ছিল। এরপরেই কিন্তু আমরা যেটা দেখেছি, কলেজ কর্তৃপক্ষ মূলত এই একাডেমিক যে শাখা রয়েছে সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং তারা সার্বিক বিষয় বিবেচনা করেই এই বন্ধ ঘোষণা করেছেন বলে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি। এর মধ্যে শিক্ষার্থীরা যেটি বলছেন মূলত হচ্ছে ফজলে রাব্বি হল যেটি রয়েছে তার 4র্থ তলা এরই মধ্যেই খুবই ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন ফ্লোরের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আস্তরণ উঠে গেছে এবং ঝুঁকিপূর্ণ বিষয়টি মাথায় রেখেই মূলত হচ্ছে শিক্ষার্থীরাও বেশ কিছুদিন ধরে তাদের নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন করে আসছে এবং আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক শিক্ষার্থী মূলত হচ্ছে এই জটিলতার মধ্যে পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারা যেটি বলছেন যে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করলেও এখন পর্যন্ত হল ছাড়ার ব্যাপারে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারা এই মুহূর্তে হল ছাড়তে চাচ্ছেন না এবং তারা মূলত চাচ্ছেন যে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেই তারপরে হল ছাড়ার ব্যাপারে বা একাডেমিক কার্যক্রম বন্ধ হবে কিনা সেসব বিষয়ে সিদ্ধান্ত আসলে সেটিকে তারা স্বাগত জানাবে। তার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এর মধ্যে একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও শিক্ষার্থীরা এখনো কিন্তু হল ছাড়ার ব্যাপারে কাউকে আমরা তেমন এখনো খুব বেশি একটা দেখতে পারিনি। যদিও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে, কিন্তু ঝুঁকি নিয়ে ফজলে রাব্বি হলে বসবাস করা এবং সেখানে তাদের আবাসন ব্যবস্থায় সাথে তাদের সংযুক্ত থাকা এটি অনেকটা ঝুঁকিপূর্ণ বলছেন। যদিও বাজেটের ব্যাপারটিও শিক্ষার্থীরা আনছেন এবং যেহেতু এটি দীর্ঘদিনের আন্দোলন সেই ক্ষেত্রে আসলে একটি সুরাহা আসার আগ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও কিন্তু দিয়েছেন। এখন পর্যন্ত আমি যদি হাসপাতালের বিভিন্ন ফটকের চিত্র দেখাই, মূলত একটু শুনশান নীরবতায় বিরাজ করছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন হাসপাতালের বিভিন্ন ফ্লোরে এরই মধ্যেই শিক্ষার্থীরা যারা একাডেমিক কার্যক্রম চালিয়ে আসছিল তাদের মধ্যে যেহেতু শিক্ষকরা তারা বলছেন যেটি আজকেও যেহেতু কর্মসূচি ছিল কিন্তু শিক্ষকদের একাংশ বা হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো এটি বৃহৎ রূপে আন্দোলনে রূপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই মূলত আজকে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা এসেছে এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা। যদিও তারা বলছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বিল্লাল শিকদার শরীয়তপুরের নড়িয়ার বাসিন্দা সিরাজ শিকদারের ছেলে। নিহতের স্বজনরা জানান 2016 সালে বিল্লাল শিকদার দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। সেখানে একটি মুদি দোকানে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার প্রতিদিনের মতো দোকানে বেচা কেনা নিয়ে ব্যস্ত ছিলেন বিল্লাল। হঠাৎ একদল অস্ত্রধারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে দোকান থেকে মূল্যবান মালামাল ও টাকা পয়সা লুট করে। পরে পালানোর সময় তাকে গুলি করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বিল্লালের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চায় পরিবার। নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্ন চুরির ঘটনায়
ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত 22শে জুলাই নতুন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খারুল ইসলাম। এর আগে নওগাঁয় থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরির চেষ্টার অভিযোগ ওঠে। মঙ্গলবার রাতে ধামইরহাট থানায় এই ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। রাঙামাটিতে প্রথমবারের মতো দেখা মিলেছে গোলাপি রঙের হাতি। বড়কলের পাহাড় ও লেকে মা হাতির সাথে বেড়ে উঠছে 2 মাস বয়সী হাতির শাবক। চামড়ায় রঞ্জক পদার্থের স্বাভাবিক উপস্থিতি না থাকার কারণে হাতির এমন রং বলছেন বন্যপ্রাণী গবেষকেরা। গত 13 জুন রাঙ্গামাটির বরকুল উপজেলার বরুণাছড়িতে কাপ্তাই লেক সাঁতরে পার হয় 8 সদস্যের বন্য হাতির দল। স্থানীয় এলিফ্যান্ট টিমের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর ভিডিওটি ধারণ করলে সেখানে গোলাপি রঙের হাতি শাবকের উপস্থিতি পাওয়া যায়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান এর আগে কখনো এই রঙের হাতি দেখা যায়নি। যখন আমার বাড়ির পাশ দিয়ে হাতি যাচ্ছে আমি প্রথম ফার্স্ট ভিডিও করি। ভিডিও তো করার পর দেখতেছি একটা লাল কালারের গোলাপি কালারের একটা বাচ্চা। 2 বছর 3 বছর পর পরে একটা বাচ্চা হয় এবং এগুলা নিরাপত্তা থাকার কারণে এগুলা সুরক্ষা পায়। চামড়ায় যে রঞ্জক পদার্থ থাকা দরকার সেটা যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে অনেক সময় ফ্যাকাশে বা গোলাপি রঙের হয় বলে জানিয়েছে বন্যপ্রাণী গবেষকরা। বাংলাদেশের বনাঞ্চলে এই রঙের হাতি এবারই প্রথম দেখা গেছে। তার যে রঞ্জক পদার্থ যখন তৈরি হয় না তখন সেটা কিছুটা ফ্যাকাশে বা অনেক ক্ষেত্রে গোলাপি রঙের হয় এবং এই বাচ্চাটিও কিন্তু সেরকম কিছুটা গোলাপি রঙের। এবং আমার জানা মতে বাংলাদেশে এর আগে এই ধরনের কোনো হাতি দেখা যায়নি। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন ও হাতির সুরক্ষায় রাঙ্গামাটির উত্তর বন বিভাগ বেশ কয়েক বছর ধরে কাজ করছে। এছাড়া বরকুল ও লংগদুতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরাও। অক্লান্ত পরিশ্রম করে হাতিগুলোকে সুরক্ষিত রেখেছে। যে কোনো জায়গায় দুর্ঘটনা বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে ইআরটি সদস্যরা যোগাযোগ রাখে। আমরা জনগণের সাথে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে, স্থানীয় মেম্বারদের সাথে এবং গ্রামবাসীর সাথে তাৎক্ষণিকভাবে বিভিন্নভাবে আমরা যোগাযোগ রাখি। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।